আশা করি সবাই ভালো আছো। সবার জন্য মা দিবসের শুভেচ্ছা। এই মে মান্থ উপলক্ষে আমাদের এই আয়োজন হার স্টোরি ফাউন্ডেশন ও জাগো ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পুরো মাসে প্রতি শুক্রবারে হার স্টোরিজ অ্যাডভেঞ্চার্স অফ সুপার গার্লস বইয়ের এক একজন সুপার গার্লকে আমরা নিয়ে আসবো তোমাদের কাছে। এবং সবচেয়ে মজার যে বিষয়টা, প্রতি শুক্রবারে একজন সুপার গার্লের গল্প বলবে তার নিজের তার মেয়ে বা কন্যা সমকেও। এবং আজকে একটা খুবই খুবই বিশেষ দিন আমাদের। সুপার গার্ল রওশন জামিলের আজকে 89th বার্থডে, 89তম বার্থডে, এবং তা সেলিব্রেট করতে আমাদের সাথে আছেন কান্তা জামিল আপা, রওশন জামিলের মেয়ে। এবং কান্তা জামিল আপা উনি নিজে একজন রিসার্চার এবং একটা ইউএসএইড এর সাথে আছেন। এখন আমি চলে যাব কান্তা জামিলের কাছে। আমরা শুনবো তার কাছ থেকে সুপারগার্ল রওশন জামিলের গল্প। কান্তা আপা। থ্যাংক ইউ জেরিন। আজকে আমার খুব সৌভাগ্য যে আমি আজকে আসতে পেরেছি, যে আমার মা সম্বন্ধে কথা বলছি। আমি আসলে আজকে ঘুম থেকে ওঠার আগেই মানে ওঠার পরেই দেখলাম যে আমি কিছু লেখার আগে কিংবা আমার বোন কিছু লেখার আগে অনেকে অনেক কিছু লিখে ফেলেছে আমার মাকে নিয়ে। সেটা দেখে খুব ভালো লাগলো, কারণ এখনো তার যে কত ভালোবাসা, তাকে যে কতজন ভালোবাসে সেটা সেটা দেখতে পেয়ে মানে মনে হলো আসলে আমার মা না, আমার মা বোধহয় অনেকেরই মা ছিলেন। আজকে আমার মার জন্মদিন, এবং আমার মা ভীষণ আনন্দের সাথে বলতো যে আমার মা আর রবি ঠাকুরের জন্মদিন একই দিনে। সেটা তার কাছে পরম আনন্দের ব্যাপার ছিল, কারণ উনি কবিগুরুকে একেবারে মনে প্রাণে ওনাকে তার প্রেরণা ছিল কবিগুরু। তার কখনো যদি উনি কিছু ভাবতে হারিয়ে ফেলতো, উনি কবিগুরুর লেখা পড়তেন এবং তাকে সাহস সঞ্চার করতেন তার লেখা থেকে। এবং মানে এত উনি ওনার লেখা তাকে এতভাবে অনুপ্রাণিত করতো যে তার জন্য তার এটা খুব বিশেষ দিন ছিল। আমি কিছু পড়ার আগে সুপার গার্ল থেকে আমি জাস্ট একটু বলতে চাচ্ছি, কারণ আমি অনেক আমার স্মৃতিতে চলে যাচ্ছি। আমি দুটো ছবি পাঠিয়েছিলাম, একটু ছবি দেখালে ভালো হয়। যে তোমরা হয়তো অনেকেই আমার মাকে দেখেছো অভিনয় করতে কোনো একটা ছবিতে। সেখানে অনেক রকমের ক্যারেক্টার নিতে হয়, দেখতে অন্যরকম লাগে। কিন্তু আমার মাকে যখন আমার মনে পড়ে, আমার যে চেহারাটা আমার মার মনে পড়ে হচ্ছে, এটা একটু আগের ছবি, এই ব্ল্যাক এন্ড হোয়াইটে এই চেহারাটা। আর তারপরেই আরেকটা ছবি আছে, সেটা হচ্ছে আমার মা চলে যাওয়ার আগের দিকে 4-5 বছর আগের এই ছবিটা। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম, কারণ আমি মেয়ে হয়ে কিংবা আমার যে ছোট বোন এখানে আছে, আমার অন্য বোনরা ভাইরা যারা বিদেশে আছে, তাদের মনে হয় আমার মার যখন কথা মনে পড়ে এই ছবিটার কথাই মনে পড়ে। আমার মা কিন্তু খুব একটা ভীষণ সাধারণ মানুষ ছিলেন, এবং তার কাছে কোনো স্বীকৃতি, কোনো অ্যাওয়ার্ড উনি কখনো সেটাকে নিয়ে কখনো মাথা ঘামাতেন না। উনি ওনার কাজ করে যেতেন। তার সবচেয়ে বেশি তার মানে মনোযোগ শুধু তার কাজে। তার জন্য তাকে কেউ পুরস্কৃত করলো কিংবা তাকে কেউ বলছে কিছু, সেটা নিয়ে তার অত ভাবনা ছিল না। কিন্তু আমার মনে হয় আমার মা যে দুটো জিনিসকে সবচেয়ে বেশি বোধহয় তাকে আনন্দ দিত, একটা হচ্ছে মানুষের ভালোবাসা, আরেকটা হচ্ছে এই যে হার স্টোরিজে আমি যেদিন দেখলাম যে আমার মাকে এখানে তুলে ধরা হয়েছে অ্যাজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার, যাকে অনেক অনেক মেয়েদেরকে যে উৎসাহিত করতে পারে, এটা দেখলে বোধহয় মার কাছে এই স্বীকৃতিটা বোধহয় সবচেয়ে বড় স্বীকৃতি থাকতো। উনি দেখে যেতে পারলেন না, তবে আমি তো এটা জানতাম না। যখন এটা বের হয়েছে, আমার এক বান্ধবী আমাকে জানালো, তখন আমি আমার মাকে উদ্দেশ্য করে আমি ফেসবুকে লিখেছিলাম যে দেখো, তুমি আসলে পথ দেখিয়ে গিয়েছো অনেকের জন্যই। এখন আমি কি করব, আমি একটুখানি বইটা পড়বো, পড়ে আমি অনেক কথার মধ্যে চলে যাব। অনেক কথা যেগুলা কেউই জানে না, আমরা জানি, বাট তোমরাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো। সো আমার মাকে কিংবা তোমাদের রওশন জামিলকে তোমরা যেন আরেকটু কাছে থেকে দেখতে পারো। ঠিক আছে, আমি একটু শুরু করি। In 1931, another supergirl was born in Dhaka. Her name was Roshan, and she grew up in a mansion with 7 brothers and sisters. You can show the photo of the mansion যেখানে আমার মা বড় হয়েছে। যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু শুধু
একটা বিল্ডিং, এরকম 4টা বিল্ডিং ছিল আমার নানা বাড়ি, এবং 4টা বিল্ডিং একসাথে করে একটা বাড়ি ছিল। তারপরে ছবিটা মনে হয় একটা ম্যানশনের ছবি আছে। ওখানে আমার মানে দেখে বোঝা যায় যে আমার মা অনেক আমার নানা বেশ ওয়েল অফ ছিল এবং বেশ এক বড় বাড়ি থেকে বড় হয়েছে। আমার আসলে মার কিন্তু ভাই বোন হচ্ছে 14 জন। আমার নানা 2 বার বিয়ে করেছিলেন, 3 বার বিয়ে করেছিলেন। তো কিন্তু সবাই কিন্তু একসাথে থাকতো, মানে সব নারীরা একসাথে জীবিত ছিলেন না। তো একসাথেই সব ভাই বোন একসাথেই বড় হয়েছে। আমরা কখনো মানে মার কাছে কখনো শুনি না যে আহ নিজের এক মায়ের পেটের ভাই বোন থেকে অন্য ভাই বোনরা কোনো রকম অন্যরকম ছিল। তো সবাই এই বাড়িতেই বড় হয়েছে এবং সবাই খুব সাংস্কৃতিক মনা ছিল ওখানে। আমার এক মামা ভীষণ ভালো জল তরঙ্গ বাজাতো, আরেকজন আমার নানিকে আমি দেখেছি সেতার হাতে নিয়ে ছবি, আমার আরেক মামা ভায়োলিন বাজাতো। এটা আমাদের বাসায় নানির বাসায় চর্চা করতে দেওয়া হতো। এবং কিন্তু হয়তো তখন মুসলিম পরিবারের সেই ভাবো কত আগের কথা, 1940s এর কথা বলি, সেটা হয়তো প্রফেশন হিসেবে নেওয়াটাতে একটু বাধা ছিল, কিন্তু চর্চাটা সবসময় বাড়িতে হতো। তো আমার মা কিন্তু গানও শিখতো, বলেছে ঠিক আছে গান শিখতে পারবে, কিন্তু তার ইচ্ছা হচ্ছে নাচে। কিন্তু আমার নানি বললো নাচ তো করতে তুমি কোথাও পারবেও না, তুমি গান শেখো। কিন্তু আমার মার হচ্ছে ইচ্ছে নাচ শেখা। সে নিজে নিজে গান বাজিয়ে বাসায় নিজে নিজেই নাচ করতো। আমি এখন একটু পড়ে শুনে আমার জায়গা থেকে, each of us siblings had a different hobby. You could hear the sounds of a sitar from one room, a violin from the next, and recitation from a third. From Roshan's room, you could hear the faint rhythm of her dancing feet. আমার মা আমাদের সাথে গল্প করতেন, কোনো আত্মীয় স্বজনের বাসায় যদি যেত, কেউ যদি বলতো একটা গান ছেড়ে দিল, ডাক নাম ছিল ফিরোজ, ফিরোজ তুমি নাচবে, আমার মার কোনো দ্বিধা ছিল না, কোনো লজ্জা বোধ ছিল না, সে উঠে নাচা শুরু করে দিত। ভীষণ তার শখ নাচ করার। তারপরে আমি প্যারাগ্রাফটা আবার পড়ছি। Roshan came from a conservative Muslim family and her parents thought that it was inappropriate for dance to dance in public. So Roshan had to practice in secret. She felt really guilty about disobeying her parents, but she could not stop dancing. Her feet would start by themselves and she did not even need music. এখন একটা মজার গল্প বলি। আমার মা যখন স্কুলে পড়তো সেখানে তখন অনেক তখন তো অনেক এখানে হিন্দু ফ্যামিলি ছিল, তো স্কুলে তার ক্লাসমেটস অনেকেই হিন্দু ছিল। তো ওখানে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ওখানে তো আমার মা তো নাচতে পারবে না স্টেজে, কারণ দিবে না, কিন্তু সে রোজ বসে বসে সেই রিহার্সাল দেখতো। তো রিহার্সাল দেখে দেখে বাসায় এসে নিজে নিজে ওই নাচগুলোকে প্র্যাকটিস করতো। তো একদিন ঠিক 2 দিন আগে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ে, তো সে আর নাচতে পারবে না। তো আমার মা ডিসাইড করলো সে এখন ওখানে নাচবে। কিন্তু মাকে তো বলতে হবে, আমার নানিকে তো বলতে হবে কথাটা। সে যে আমার নানিকে বললো আমি এখানে করবো, আমি একটা অন্য নাম দিয়েছি, নিজের নাম না দিয়ে অন্য নাম দিয়েছি, আর মেকআপ করলে পরে কেউ স্টেজে ধরতে পারবে না যে আমি নাচছি। তো সেখানে নিশ্চয়ই নানির সহযোগিতা ছিল। নানি বললো খবরদার কাউকে বলা যাবে না এই কথাটা। তো এই আমার মার এই শখের পিছনে আমার নানির অনুপ্রেরণা অনেকখানি ছিল। সেই হচ্ছে আমার প্রথম আমার মার নাচ স্টেজে। তারপরে কিন্তু আর মা আমার কখনোই স্টেজে নাচতে পারেনি, তার শখটা অপরিপূর্ণই রয়ে গেছিল। কিন্তু পরে আমার খালা যখন জন্ম নেয়, আমার 12 বছর, আমার মার 12 বছরের ছোট, তার নাম হচ্ছে মমতা। ও যখন আমার খালা যখন 5 বছর বয়স, তখন আমার মা তার মাকে আমার নানিকে বললো যে ও তো এখন অনেক ছোট, ওকে নাচ শেখাতে নিয়ে যাই। তখন আমার নানি বললো আচ্ছা ঠিক আছে, ও অনেক ছোট বাচ্চা মেয়ে, ঠিক আছে ওকে নাচ শেখাতে নিয়ে যাও। তখন আমার মা আমার খালাকে নিয়ে আমার বাবার যে নাচের স্কুল ছিল গভর্নর জামিল, আমার বাবা হিন্দু ছিলেন, তখন তার নাম ছিল গণেশ নাথ। আমি এখন নেক্সট ছবিটা দেখাতে পারি, আমার বাবার একটা ছবি, সেখানে নিয়ে যায় আমার খালাকে নাচ শেখাতে, এবং সেখানেই আমার বাবার সাথে তার পরিচয় হয়। আমি এখন একটু আবার পড়ে শোনাই her stories থেকে। In time, her parents understood that it was impossible to stop Roshan's dancing feet. So they changed their minds and encouraged her to study dance and theatre. There she met Gauhar Jamil, another performer. That was just not an ordinary meeting. It led to many wonderful things, productions, projects, and eventually marriage. আমি নেক্সট একটা ছবি আছে আমার ছোট খালার সাথে আর আমার মার সাথে একসাথে, একটা নাচের ছবি, সেটা আমার ভীষণ প্রিয় একটা ছবি। এটা বোধহয় 1962 দিকে তোলা হয়েছিল।
তবে আমি একটু আমার মা আর বাবার বিয়ের প্রসঙ্গে কথা বলতে চাই। Imagine it was 1950. They got married in 1952, 1952 সাল। তখন এখানে রীতিমতো রায়ট হতো হিন্দু মুসলমান, এবং আমার বাবা কনভার্ট করে আমার মাকে বিয়ে করেছে। কিন্তু অনেক রকমের থ্রেট আসতো এটা নিয়ে। আর আমার মা ছিল ভীষণ বড় লোকের একজন সন্তান, আর আমার বাবা ছিল comes from a very 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 humble family, যার জন্য আমার বাবার অনেক ছোটকাল থেকেই চাকরি করতে হয়, সংসারে হাল ধরতে হয় সবাইকে, সংসার যেন চলে। আমার মা যখন আমার বাবাকে বিয়ে করলো, আমার নানা বললো নাও ইউ আর অন ইউর ওন। সো আমার মা আমার বাবাকে বিয়ে করার পর থেকে কিন্তু কোনো আর্থিক সাহায্য আমার নানা বাড়ি থেকে নেয়নি। তো হার স্ট্রাগল বিগ্যান from a very well-to-do family, from a Muslim family, to coming to an inter-religious marriage, to a family where my father was a dancer. তখন তো আর কেউ ডান্সার হিসেবে পেশা ছিল না। আমার বাবা ছোট একটা চাকরি করতেন একটা গভর্নমেন্ট অফিসে, আর আর একটা নাচের স্কুল ছিল, সেটা হচ্ছে সবই শখের। আর ওটা কখনো কোনো পেশা হিসেবে কারো নেয়ার মতো না। তবে তাদের সেই জার্নি শুরু হয়। আমার মা যে শুধু মানে নাচকে যে আমি কাউকে এত ভালোবাসতে আমি আমি মনে হয় দেখিনি, মানে মনে প্রাণে সে নাচকে ভালোবাসতো। আর তার সাহস কোথায় আমার কাছে মানে অবিশ্বাস্য লাগে। কারণ মানে তখনকার যুগে এখনো শুনি আমার মাকে যারা চিনতো এবং তখন দেখেছে যে তখনকার যুগে আমার মা যা করতো সেটা মানে ভাবা যায় না, এত প্রগতিশীল ছিল। আমি একটা উদাহরণ দিই। আমরা যখন অনেক ছোট তখন আমরা যখন বড় হয়েছি আসলে আমাদের অর্থনৈতিক অবস্থা কোনোদিনও সেরকম ভালো ছিল না। তো আমাদের যখন আমরা 5 ভাই বোন 6 বছর হয়েছি একদম পিছিয়ে তখন আমরা যখন স্কুলে পড়ি তখন আমার মা ভাবলো যে এখন স্কুলে দিব, কিন্তু শিক্ষাটা খুব বড় ব্যাপার ছিল আমার মা আর বাবার কাছে। তখন আব্বা মা বলতো যাই করো তোমাদের পড়াশোনা করতে হবে। তখন আম্মা ডিসাইড করলো যে ছেলে দুজনকে বাংলা মিডিয়ামে দেবে, মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দেবে। এবং তখন ইংলিশ মিডিয়ামের ফি অনেক বেশি ছিল বাংলা মিডিয়াম থেকে, কিন্তু সে 5 জনকে ইংলিশ মিডিয়ামে পড়াবার আমাদের আর্থিক সামর্থ্য ছিল না। কিন্তু সে ভাবলো যে মেয়েরা এখানে নিজেকে যদি এগিয়ে যেতে হয় তাদের হাতে একটা এম্পাওয়ারমেন্টের ওয়েপেন দিতে হবে যতখানি পারা যায়। এবং সে ভাবলো যে আমি যদি আমার মেয়েরা যদি ইংরেজি বলতে পারবে তাহলে হয়তো তাদের নিজের প্রতি নিজের একটা ওয়েপেন থাকবে, নিজের উপরে বিশ্বাস করতে that I can do something. So she wanted to give any kind of weapon that is possible to give to us. তখন সেই যুগে যেখানে আমাদের দেশে আমরা জানি there is so much son preference, there is so much male preference, সেই যুগে in 1960 early 1960 তে আমাদের 3 জন মেয়েকে বেশি দামি স্কুলে পড়ালো। আমার ভাইদেরকে বললো ওরা তো ওদের ফাইট করতেই হবে জীবনে, আমাদের যেমন সমাজ ব্যবস্থা সেখানে ছেলেদেরই চাকরি করে, ছেলেরাই যাবে, তাদেরই এক্সপেক্টেড রোল। সো আমি পারছি না সবাইকে করতে, কিন্তু আমার মেয়েদেরকে আমি স্কুল ইংলিশ মিডিয়ামে পাঠালো, আমার ভাইদেরকে বাংলা মিডিয়ামে পাঠালো সেই সেখানকার সময়। আরেকটা কথা আমার মা খুব বলতো যে তোমরা যে পরিবারের জন্ম হয়েছে সেখানে কিন্তু এই নাচ গান নিয়ে অনেক কথা উঠবে, সবার ভাবনা ধারণা যে নাচ গান করলে পরে সেই ফ্যামিলিতে এরা অনেক লোকের সাথে মেশে, ছেলে মেয়েদের সাথে ওঠা বসা করে, ওরা টু লিবারেটেড, অনেক কিছু তাদের কাছে ভালো কিছু এক্সপেক্ট করা যায় না, তারা সম্ভ্রান্ত না, এরকম একটা আমাদের একটা ধারণা আর কি। আর এত লোক আসলে এত কম লোক এটার সাথে জড়িত ছিল, সেই ধারণাটা থেকে যায়। আর বলবে কথায় কথা বলবো এদের আর কি হবে। সো তোমাদের কিন্তু অনেক বেশি আরো সাবধানে চলতে হবে, না হলে ইউ উইল লুজ দ্য ব্যাটল দ্যাট ইউ ওয়ান্ট আদার্স টু জয়েন ইন এই সাংস্কৃতিকের দিকে, বিকজ ইউ হ্যাভ টু সেট অ্যান এক্সাম্পল ফর দেম, এবং এই বার্ডেনটা তোমাদেরকে বয়ে যেতে হবে। সো অলওয়েজ বি ভেরি কেয়ারফুল অন হোয়াট ইউ ডু। আর আমাদের মধ্যে আমাদেরকে কিন্তু সাংঘাতিক স্বাধীনতা দিত, আমরা কে কোন প্রফেশন চুজ করতে চাই সেটা আমাদের ব্যাপার ছিল।
তবে একটা কথা ছিল যে পড়াশোনাটা করতে হবে। এবং আসলে আব্বা আম্মাকে এত কষ্ট করতে দেখেছি আমাদের এই স্কুলে, ভালো স্কুলে পাঠাবার জন্য, যে সেটা আমাদের কাছে নিজেদের কাছেই গিল্টি লাগতো যে পড়াশোনা করব না, সেটা কি করে হয়। তবে আমাদের বাড়িটা ছিল হচ্ছে আমাদের নাচের স্কুলটা যেখানে একই কম্পাউন্ডে। সো আমাদের দুটো ঘর ছিল, ওখানে আমরা থাকতাম। আর বিরাট একটা খোলা জায়গা ছিল, সেখানে একেবারে কুড়ি ঘরের মতো আমাদের প্রথম নাচের স্কুলটা ছিল। মাটির মাটির ঘর, মেঝে, আর ব্যাম্বুর দেয়াল, উপরে টিন শেড, আর বিরাট একটা বাগান ছিল। সো আমাদের কখনোই, আমার বাবার সামর্থ্য ছিল না সেই নাচের স্কুলটাকে কোনো বিল্ডিং তৈরি করার প্রশ্নই আসে না। কিন্তু সেখানে আমার মা ভীষণ বাগান পছন্দ করতো। মানে বাগান তার, মানে উনি বোধহয় ফুলের সাথে কথা বলতে পারতো। তো নিজের হাতে বিরাট বাগান, সারাক্ষণ ওখানে ফুল ফুটতো। এবং সেই ফুল দিয়ে আমাদের নাচের ঘর সাজানো হতো। বলতো নাচের ঘরে আসলে সবাই যেন ভাবে এটা একটা অনেক পবিত্র জায়গায় এসেছি, এবং সেখানে যেন ফুলের গন্ধে ঘরটা ভরে যায়। আমার সব দারিদ্রতা চলে যাবে এই ফুল দিয়ে। তো সেইভাবে আমার মা সাজাতো। এবং আমার মাকে, মানে এত সাহস ছিল আমার মার, যে আমরা সেটাতেই বোধহয় অবাক হয়ে যেতাম। তার একটা যেটা বৈশিষ্ট্য ছিল, যে যে সেই কাজটাই যে ধরবে সেটাকে সে মানে ছাড়বে না, এবং সেটা করতে পারবে না বলে কোনো কিছু নাই। সো সে একদিকে যেমন নাচে আমার বাবার সাথে একসাথে করছে, কম্পোজিশন করছে, আরেকদিকে আমার মা রান্নার প্রচন্ড শখ। এবং সে আমার আমার মনে হয় না আমাদের কেউ বন্ধু বান্ধব আছে যারা আমাদের বাসায় আমার মা রান্না খায়নি। মানে এভরিবডি ওয়াজ ওয়েলকাম ইন আওয়ার হাউস। আমাদের হাউস ওয়াজ কোয়াইট অ্যান ওপেন হাউস ফর এভরিবডি। আবার এদিকে আচার বানাবে, আচার বানানো মানে হচ্ছে একবারে 20-25 বোতল বানাতে হবে, কারণ বাসায় থাকবে দুটো, আর বাদ বাকি সবাইকে দেওয়া হবে। পাড়ার লোকদেরকে দিতে হবে, আমাদের প্রাইভেট টিউটরকে দিতে হবে, আমাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব যারা চায় তাদেরকে দিতে হবে, কিছু আত্মীয় স্বজনকে দিতে হবে। তো আমার যখন মার আচার বানানোর কথা মনে হয় লাইন করে সেই বয়মগুলো দেওয়া আছে আলোতে। আমার মা আবার ভীষণ সেলাই করতো, আমাদের সমস্ত জামা সেলাই করে আমাদের বানাতো। আবার ভীষণ ভালো এমব্রয়ডারি করতো, সেগুলা করতো। এবং সেটা শুধু আমাদের মধ্যে সীমিত ছিল না, সেটা আমাদের বন্ধু বান্ধব, আমি যখন আমেরিকায় থাকি আমার মনে আছে আমার একটা পাঞ্জাবি ছিল, সেটা আমি যখন কেউ পছন্দ করতো, মা আবার বলতো তোর খুব ক্লোজ ফ্রেন্ড, আমি বললাম হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি কার হাতে পাঠিয়ে দিব। সেই কাপড় কিনে এমব্রয়ডারি করে সেই আমার আমেরিকান ফ্রেন্ডের জন্য সে পাঞ্জাবি বানিয়ে পাঠাচ্ছে। তখন কিন্তু আম্মা ভীষণ ব্যস্ত, আম্মা তখন মুভি করছে, কিন্তু ফিরে এসে রাতে বেলা মশারির ভিতরে ঢুকে ঢুকে সে এমব্রয়ডারি করতো। সো আচ্ছা, আমি অনেক অন্য কথায় চলে গেলাম, এখন তাহলে আমি একটুখানি আবার বইটা থেকে পড়ি। At that time, it was forbidden for girls to perform, and boys would play female roles in theaters, disguised in wigs and dresses. But Roshan was so bold that she took on the male roles. She was one of the first big movie stars of Bangladesh, loved by all. এখন তাহলে আরেকটা গল্প বলি। আমার মার থিয়েটারে আসা, স্টেজ যখন ছিল, মুভিতে তো অনেক পরে আসে, 1965 বোধহয়, 66। তখন আমার এই গল্পটা আমি শুনেছি হচ্ছে গোলাম মোস্তফা যে মামা আছেন যিনি অভিনয় করতে, তার কাছ থেকে। তো গোলাম মোস্তফা মামা আর আমার মামা, নিজের মামা, একই কলেজে পড়তেন। তো তাদের কলেজে একটা নাটক হবে, তো সেখানে অবশ্যই মেয়ের চরিত্র লাগবে। কিন্তু তখন সব ছেলেরা, আমার নিজেও মনে আছে আমি ছোটবেলায় আমি যখন নাটক দেখতে গেছি, ছেলেরা মেয়ে সেজে অভিনয় করতো, কারণ কোনো মেয়ে নাই যে স্টেজে আসবে। তো তখন আমার মামা বলল যে আমার বোন আছে, ওকে বললেই ও আসবে, ও এত এগুলো পছন্দ করে। সো আমার সেই গোলাম মোস্তফা মামা বলেছিলেন যে রওশন জামিল হচ্ছে প্রথম বাংলাদেশের মহিলা যে মহিলা হয়ে স্টেজে মহিলার রোলটা প্লে করেছিলেন। সো এইসব এখানে আরেকবার আমার মনে আছে আমি কোথায় যেন একটা জায়গায় গেছিলাম, সেখানে লেখক শামসুদ্দিন বলেছিলেন যে আমার মা যে সময় নাচতো তখন গান গাইতে হলেও তাকে পাহারা দিয়ে নিয়ে যেতে হতো, এসকোর্ট করে নিয়ে যেতে হতো, একজন মেয়ে গান গাইতে যাচ্ছে। তো তার সাহসিকতার কথা বোধহয় অনেকেই বলেছে, অনেকেই লিখেছে। আমি কয়েকটা ছবি আছে আমার মার নাচের পুরানো, আমি একটু চাই সেটাকে দেখানো হোক আমার বাবার সাথে। একটা আছে, আমি যে দুটো ছবি আপলোড করেছি সেটার দুটোই হচ্ছে যে আমার মা এটা লন্ডনে কুইন এলিজাবেথের তখন ছিলেন এই প্রোগ্রামটা দেখতে। এটা একটা নাচের ছবি,
এটা আমরা একটা আর্কাইভ থেকে পেয়েছি, ইংল্যান্ড থেকে। তারপরে ছবিটা হচ্ছে একটা পেপারে উঠেছিল, ওখানে লেখাও আছে দ্যাট ইট ওয়াজ পারফর্মড ইন ফ্রন্ট অফ কুইন এলিজাবেথ। সো আমার বাবা মা, আমার এখানে আই এম লস্ট, এম আই লস্ট অর ক্যান ইট বি সিন? এখানে কি হ্যাং আউট হয়ে গেছে? Oh, sorry, I had lost everybody. So আমার ওই 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 নাচের কথা আমার অনেক বলতো, কারণ সেখানে তাদের নাচটা ভীষণভাবে প্রশংসিত হয়েছিল। So together, her husband and she set up the Jaguar Center. আমাদের নাচের স্কুল Jaguar Center was established in 1959. The first dance academy in Dhaka. Not the first, I think there were 2 dance schools at that time, Bulbul Academy and Amar Babar Nachi School. Roshan gave other girls with dancing feet the chance to perform. আমার মা, আমার মনে আছে যখন আমরা ছোট ছিলাম তখন তো অনেকেই নাচ করতে দিতে চাইতো না। আমার মা পাড়ায় যে সবার সাথে কথা বলতো আমি আছি, আমি একসাথে সবসময় নাচের ক্লাসে থাকবো, মেয়েরা আমার মেয়ের মতো এখানে নাচ করবে, আমি গার্জিয়ানের মতো ওদেরকে দেখে রাখবো। এরকম করে মানে সবাইকে উৎসাহিত করতো যেন নাচ শিখতে আসে। এবং আসলে আমাদের স্কুলে সেভাবেই ছিল। আমার মনে আছে যে যারা নাচ শিখতো তারা কিন্তু আমাদের ফ্যামিলির মতোই ছিল। আব্বা নাচ শিখাতে বলতো, আহা মুখটা শুকনো লাগছে, আচ্ছা দুধ নিয়ে আসো ঘর থেকে। যেহেতু আমাদের ঘরটা একদম ওই নাচের একই কম্পাউন্ডে ছিল, সেরকম দুধ নিয়ে এসে হয়তো মুখটা শুকনো আছে তাকে খাইয়ে দিল। সবাই আমাদের ঘরেও আসতো। আর আমার মা কিন্তু নিজের হাতে সমস্ত নাচের ড্রেস তৈরি করতো। নাচের আমাদের যেহেতু অনেক আর্থিক সমস্যা, মানে অবস্থা অত বেশি আমাদের বাজেট ছিল না, শুধু আমার পিসি, আমার খালা, আমার নানি সবাই মিলে আমাদের বাসায় সেই নাচের ড্রেস তৈরি হচ্ছে। আর আমার মনে আছে, আমার শুধু মনে আছে আমার মার 2টো শাড়ি ছিল, একটা হচ্ছে তার বিয়ের শাড়িটা, আরেকটা অন্য একটা শাড়ি। যত জন্মদিন হয়, বিয়ে হয়, সেই বিয়ের শাড়িটাই পরতো, কারণ আর কোনো তার ভালো শাড়ি ছিল না। হ্যাঁ, কিছু সে বিয়ের সময় শাড়ি পেয়েছিল, কিন্তু সব কেটে নাচের ড্রেস বানিয়ে ফেলেছিল, কারণ নাচের ড্রেস বানাতে তখন খরচ এক্সট্রা লাগতো। সেটা সেটা আমাদের সামর্থ্য ছিল না, তো তার যা ছিল তাই দিয়ে সে ওগুলোকে নাচের ড্রেস বানিয়ে সেই একটা শাড়ি পরেই সমস্ত জায়গায় যেত। আস্তে আস্তে আমাদের অবস্থা একটু ভালো হয়। আমার মা যখন আবার অভিনয় শুরু করে, সেখান থেকে দ্যাট ওয়াজ আ সোর্স অফ ইনকাম। সো ইট গট বেটার লেটার। সো এই হচ্ছে আমার আমার মা আমাদের অনেক অনুপ্রেরণা। এবং আমি জানি আমার মা যখন একবার অসুস্থ ছিল, আমার মনে আছে আমার পাড়া থেকে একজন অনেক দিন পরে, তাদের প্রায় 20 বছর পরে, 25 বছর পরে তাদের সাথে দেখা হয়, এবং এসে বলেছিল যে আমাদের আমাদের চোখ শুধু তোমাদের বাড়ির দিকে তাকিয়েই, আমাদের যে সাংস্কৃতিক মন আমরা হয়েছি, তোমাদের বাড়ি তার জন্য দায়ী, কারণ আমাদের চোখ খুলে দিয়েছিল তোমাদের বাড়ি। সো আমাদের অ্যাটলিস্ট আমার মার বাবার কাছে যারা এসছে তাদের অনেককেই অনুপ্রাণিত করেছে। এবং আজকে এই হার স্টোরিজ এর থ্রুতে আমার মা লেখা আছে, আমার মাকে নিয়ে কথা হচ্ছে, আশা করি অনেককেই যেন সেটা অনুপ্রাণিত করতে পারে। আমরা একটা নাচের স্কুলের 2টা ছবি দেখবো, জাগুয়ার সেন্টারের ছবি। একটা হচ্ছে আমরা মাঝে মাঝে ভিজিটার্স ডে করি স্কুলে, সেদিন একটা ভিজিটার্স ডে ছিল, এটা হচ্ছে আমাদের নাচের ক্লাসটা, সেখানে একটা ছবি তোলা। আরেকটা ছবি আছে যা কিছুদিন আগে একটা ওয়ার্কশপ করলাম আমরা স্কুলে, সেই স্কুলের ওদিন ওয়ার্কশপে করে মেয়েরা নাচ দেখাচ্ছিল। সেটা এখনো আমাদের প্রায় 200 স্টুডেন্ট আছে, সেখানে নাচ হয়, সেখানে গিটার শেখানো হয়, সেখানে আঁকা শেখানো হয়, সেখানে গান শেখানো হয়, সেখানে তবলা শেখানো হয়। সো আমার এখন আমরা অনেক বেটার করতে পেরেছি। আগে অনেক খুব সীমিত পরিবেশে শুরু হয়েছিল, কিন্তু সেই সীমিত পরিবেশেও আমার মনে আছে অনেকজন এসেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছিলেন, এবং উনি খুব ভালোবাসতেন যে আমাদের নাচের স্কুলটা একেবারে, উনি বলতেন যে একদম মনে হয় একটা বাংলার একটা মানে একটা ছাপ দেখতে পায় সেখানে। তখন তো এমন কোনো
আর্টিস্ট নেই যারা আসতো না, ওখানে ওখানে বসেই সব লাইভ পারফরমেন্স হতো, তখন কোনো কিছু টেপ করা থাকতো না। আমার যেটা আমার মার কাছ থেকে আমরা যে লেসন পেয়েছি, লেসন যেটা পেয়েছি একটা হচ্ছে আমার বোধহয় সাহস হওয়ার লেসন, যে কোনো কিছুই পারবো না এটা এটা যেন না ভাবি, আর কোনো কিছুই অনেক কাজ না, সেটা যত মনে হয় যে অনেক সময় লাগবে, এটা এটা সম্ভব না বিকজ এটা অনেক কাজ করতে হবে, সেটা যেন কখনো না ভাবি, আজকে এটা শুরু করে দিলেই এটা হবে। এবং সেটা বোধহয় আমার মার কাছ থেকে 1 নম্বর লেসন। নাম্বার 2 লেসন হচ্ছে নিজেকে বিশ্বাস করা, যে আই এম স্পেশাল, no matter where I am born, I am special. That if আমি যদি নিজেকে ভালোবাসতে না পারি, আমি যদি নিজের উপর বিশ্বাস না রাখতে পারি, সেই বিশ্বাসটা আরেকজন কেউ দিতে পারবে না। And she always used to make us feel special. যখন আমরা অনেক ছোট ছিলাম, আমাদের বার্থডে সেভাবে সেলিব্রেটেড হতো না, কিন্তু আমার মা একটা নতুন কাপড় রেখে দিত, সেটা হয়তো আগেই ছিল, সেটাকে রেখে দিত, আমাদের জন্মদিনে পরাবে, বলতো আজকে তোমার জন্মদিন, ইউ আর স্পেশাল। এন্ড সেটা আমরা ওইভাবেই বড় হয়েছি। আমার মার জন্মদিনে যে বড় করে কিছু করা হতো কখনোই না, বাট সবসময় একটা নতুন শাড়ি আমার মা পরতো, চুলে ফুল পরতো, শি ইজ স্পেশাল। এবং তুমি যদি নিজেকে নিজে না বিশ্বাস রাখতে পারো দ্যাট ইউ আর স্পেশাল, আরেকজন কেউ কিন্তু তোমাকে সেটা বলে দিবে না। তো এই লেসেন্সটা আমাদেরকে শিখিয়েছে অনেক। আমার মার কাছ থেকে তো আমি আসলে অনেক লেসেন শিখেছি। আরেকটা যেটা সবচেয়ে বড় লেসেন শিখেছি, যে কোনো কিছু সুন্দর করে করার জন্য তোমার অনেক অর্থের দরকার হয় না, তোমার মনের মধ্যে যে সৌন্দর্য আছে সেটাকে যদি তুমি সুন্দর করে প্রকাশ করতে পারো, অনেক ছোট জিনিসকে অনেক সুন্দরভাবে তুমি পরিবেশনা করতে পারো। সেটা আমি আমার মার কাছ থেকে দেখেছি, আসলে আমাদের ঘরটাকে কিভাবে সাজাতো, কোনো একটা ছোটখাটো রান্নাকে কিভাবে পরিবেশন করতো। সো অনেক কিছু শেখার আছে। আমি পুরো লেখাটা আসলে একটা কোয়েশ্চেন আছে, আমি লেখাটা আমি একটু পড়তে চাচ্ছি। How did it feel to grow up without too much wealth? আসলে এত কিছু যখন আমরা গ্রো করছি তখন we were so enriched in other ways. Wealth was not important. বিশেষ করে আমি যখন লুক ব্যাক করি, ওখান থেকে যে কত কিছু শেখার আছে। যখন তোমার অনেক কম জিনিস থাকে, এটা নাম্বার 1 যেটা শেখায় হচ্ছে শেয়ারিং। আমরা সবার সাথে ছোট কিছু পেলেও আমার মনে আছে যে যখন যাদের ওয়েলথ কম আছে তারা বোধহয় শেয়ার করতে শেখে। আমাদের সেইটা আমার নিজের মেয়েকে যখন আমি বড় করেছি, আমার তখন আর্থিক দিক ভালো, সো আমার একটাই মেয়ে, ওটা আমার সবচেয়ে বড় চিন্তা ছিল আমি ওকে কিভাবে শেখাবো শেয়ার করতে, শেয়ারিং এর যে একটা আনন্দ আছে সেটাকে আমি কিভাবে শেখাবো। এবং যখন অনেক কম জিনিস থাকে সেটা শেয়ার করতে শেখায়, এবং সেটা বোধহয় সবচেয়ে বড় পাওয়া। সো বাট আমরা অন্য দিক থেকে এতভাবে এনরিচ ছিলাম কালচারালি, মানে আমাদের বাসাটা এত একটা ডিফারেন্ট, এত একটা আনন্দময় জায়গা ছিল যে ওটা তো ওয়েলথ, পয়সা হচ্ছে একরকমের ওয়েলথ, আর অন্য ওয়েলথ হচ্ছে দ্য এনরিচমেন্ট অফ আ ফ্যামিলি, দ্য এনরিচমেন্ট অফ অ্যান এনভায়রনমেন্ট। সো আমি কখনোই নিজেকে আনওয়েলদি মনে করি না। আমাদের হয়তো পয়সার সমস্যা ছিল, বাট অন্যদিকে আই ওয়াজ মোর এনরিচড দেন এনিথিং এলস। আজকে যখন আর যদি কোনো প্রশ্ন থাকে কেউ করতে পারি, কিন্তু আজকে শেষ করার আগে আমি আমার মাকে নিয়ে একটা কবিতা পড়বো। Okay, how did your brothers react when Roshan Jamal sent them to Bangla medium school? আমাদের আসলে বাবা মা কখনো অর্ডার করতেন না, সবকিছু না আমাদেরকে বুঝিয়ে বলা হতো। So they did not feel anything because they went to a good Bangla medium school. So there was never did I hear from them যে তারা কখনো এটা নিয়ে কোনো কথা বলেছে, কিংবা এটা নিয়ে কোনোদিনও কমপ্লেন করেছে আমাদেরকে কেন বাংলা মিডিয়ামে শিখিয়ে পড়িয়েছে আর আমরা ইংলিশ মিডিয়ামে পড়েছি। সেটা কোনোদিনও কোনো ইস্যু ছিল না, কোনোদিনও না। Did she want to pursue art as a profession? আমার মার কথা যে প্রশ্নটা হচ্ছে did she want to pursue art as a profession? আমার মা was a born artist, সত্যি কথা। আমার মার মতো আর্টিস্টিক মানুষ আমি খুব কম দেখেছি। She displayed art in everything.
কোন একটা যদি জামা কেনা হতো তার মনে হতো ওটা খুব প্লেন, আচ্ছা এমব্রয়ডারি করে ফেলি, সেটাতে বসে বসে he always wanted to make something different, something artistic. আমাদের মনে আছে, আমার এখনো একটা সিম্পল উদাহরণ দিই, আমাদের খাবার টেবিলে একটা টেবিল ক্লথ দিব, একটা জাস্ট একটা হোয়াইট একটা টেবিল ক্লথ আছে। আমার মা বললো আচ্ছা এক কাজ করো, এটাকে কিভাবে সুন্দর করা যায়। বাগান থেকে কতগুলো ফুলের অনেকগুলো পাতা নেওয়া হলো, অনেকগুলো ফুলের পাপড়ি নেওয়া হলো, আমাকে বলে দিল এগুলাকে পুরো একটা প্যাটার্ন করে ফেলো সেই টেবিলটার মধ্যে, স্কোয়ার করে পাতাগুলোকে দিবে, সমস্ত স্কোয়ারের মাঝখানে একটা করে ফুল থাকবে, সো দ্য টেবিল ক্লথ লুকস সামথিং ইউনিক। আমার অফরন্ত সময় আমি বসে বসে এটা করে ফেললাম। সো দিস ইজ হাউ মাই মাদার ইউজ টু থিঙ্ক। উনি Roshan Jamal wanted to be an artist. I think she wanted to be a dancer more than anything else. অভিনয়টা জন্মগত ছিল। আমার মাকে যারা দেখেছে, আমার মা যখন কথা বলতো, যে সাধারণ কথা বলতো, মানে এত এক্সপ্রেশন ছিল তার ফেসে, ওনার চোখ কথা বলতো। সো আমার মাঝে মধ্যে মনে হয় আম্মা যখন স্টেজে যেত কিংবা কোনো অভিনয় করতো, খুব একটা বেশি আলগা কিছু করতে হয়নি, বিকজ আমার মা মানে আমার মার গল্প শুনতে আসলে সবাই আসতো, এবং মানে সবাই এসে বলতো আচ্ছা, আর আম্মা ভীষণ গল্প করতে পছন্দ করতে, সবাই বসে যেত, বিকজ আমার গল্পটা একেবারে মনে হতো তুমি কিছু একটা দেখছো বোধহয় সত্যি সত্যি। সো the acting portion came as she was just inborn, and then later she enjoyed it very much. But her first love was dance, absolutely, without any question. Her first love was dance. And she was an artist. I mean, I can't imagine her to be anything else. But I think more than anything else, she was her family meant everything. Her family means we, the children, her husband. That was above everything. Amma jotoi besto thakto, she has never ever I felt যে আম্মা এটাতে নাই আমাদের, সেটা কখনো হয়নি। এন্ড মানে শুটিং করতে আসতো, এসেই মানে একটা মানুষ একটা জীবনকে কিভাবে আলাদা করে দিতে পারে এত সুন্দরভাবে আমি ভাবতে পারতাম না। সেই জন্য আম্মা যেহেতু সাচ আ ফ্যামিলি পারসন অলসো, আমার খুব একটা সোশ্যালাইজ করতো না উইথ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রির লোকদের সাথে। তারা আসতো আমাদের বাসায়, খুব পছন্দ করতে আসছে, অনেক ভালো বন্ধুত্বতা ছিল, কিন্তু তাদের জন্য পার্টি থ্রো করা কিংবা তাদের জন্য ডিনার থ্রো করা কিংবা লাঞ্চ করা, সেটা আম্মা কখনোই করেনি। কিন্তু কেউ যদি বাসায় এসেছে বলতো খেয়ে যাও, রান্না করতো, কেউ যদি বলতো ঈদে আপনার বাসায় আসবো প্লিজ আসো, সেরকম ছিল। বলতো আমার আসলে 5টা ছেলে মেয়ে আছে, আমার আমার শুটিং কাজ করার পরে আমার আসলে সময় নেই অন্য কিছু করার। আর আরেকটা বিরাট তার যেটা মানে লাভ ছিল ইজ আর গার্ডেন। গার্ডেনে পানি না দিয়ে তো আমার খেতেও পারতো না। সো এত বেশি একজনের অনেক কিছুর প্রতি আসক্তি মানে ইন দ্য সেন্স এত কিছু করতে সে ভালোবাসতো, সেলাই করতে ভালোবাসতো, এমব্রয়ডারি করতে ভালোবাসতো, বাগান করতে ভালোবাসতো, রান্না করতে ভালোবাসতো, নাচ করতে ভালোবাসতো, নাচের ড্রেস তৈরি করতে ভালোবাসতো, অ্যাক্টিং করতে ভালোবাসতো। তো তার তো আসলে এমনি সোশ্যালাইজেশনের সময় খুব কম। মাঝে মধ্যে নিজের নাটকও নিজে দেখতো না। যদি বলতো যে বলছে আম্মা তোমার নাটক হচ্ছে না, এটা বেশি ভালো না, আমি সেলাই করি, সে সেলাইটাই করছে। সো একটা মানুষের যে এত রকমের ইন্টারেস্ট থাকতে পারে এবং সেটাকে সে পারসিউ করতে পারে, সেটা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। আমার এখনো যারা আমার বান্ধবীরা আছে, যারা আমাকে দেখেছে, আমাদের পাড়ায় থাকতো, আমাদেরকে যদি কেউ কিছু নিয়ে প্রশংসা করে যে এটা ভালো করছি, তখন সবাই বলতো তার মাকে তো দেখোনি, একটা মানুষের এত গুণ কি করে থাকতে পারে, সেটাকে সে পারসিউ করেই যাচ্ছে। and she always found the time to do it, and it's just not for us. আমি যে বলছি যে মা এমব্রয়ডারি করতো, এমব্রয়ডারি যারা করেছে তারা জানে এমব্রয়ডারি করতে কত সময় লাগে। সেটা আমাদের আত্মীয় বলো, ফ্রেন্ড সার্কেল বলো, তাদের জন্য আম্মা করে দিয়েছে। কেউ একটা শখ করতো, আম্মা তার জন্য বসে এমব্রয়ডারি করছে। সো শি ওয়াজ, যারা তাকে চিনেছে, যারা তাকে খালা বলে ডাকতো, তারা যাকে আন্টি বলে ডাকতো, তারা কিন্তু মানে তাদের জন্য তাদের একটা বিরাট তাদের জীবনে একটা আমার অংশ ছিল। সো আমি জানি না একটা মানুষ কি করে এত কিছু করতো। What did Jamil dream of you and conquer Jamil? I think she dreamt me to be a dancer. That way I failed her. আমার বাবা খুব চাইতেন আমরা সবাই পড়াশোনা করি। সো
আমরা আবার পড়াশোনার দিকেও সবাই খুব মনোযোগ ছিল, বাট আই থিঙ্ক আই ফেলড হার বিকজ শি উড হ্যাভ লাভড মি টু বি আ ডান্সার। শি উড হ্যাভ, বাট কোনোদিনও আমার মা বাবা কেউ কোনোদিনও আমরা যে প্রফেশন নিয়েছি সেটাতে আমাদের উই হ্যাড দ্য লিবার্টি, দে হ্যাভ নেভার এভার টোল্ড আস যে এটা করো, এটা করতে পারবে না। বলেছে তোমাদেরকে সুশিক্ষা দিয়েছি, তোমাদের জন্য যেটা ভালো তোমরা সেটা বুঝবে, তোমাদের পথ তোমরা বেছে নাও। They have never imposed on us on anything. Yes, I love dance. I love music. আমার কাছে মনে হয় যারা কোনো গান শেখে কিংবা নাচ শেখে কিংবা এনি কাইন্ড অফ পারফর্মিং আর্টস কিংবা রেসিটেশন বা ড্রামা করে, সেটা একটা মানে আমি শুধু যে আমি করছি পারফর্ম করার জন্য তা না, এটা যে আমি যখন একটা, আমার কাছে মনে হয় আমি আমি পড়াশোনা করেছি, আমার একটা প্রফেশনাল লাইফ আছে, বাট আমাকে সেটা সবচেয়ে বেশি আনন্দ দেয় হচ্ছে আমি যখন একটা কোনো পারফরমেন্স দেখতে যাই। এই এই যে আমি ওটা দেখে আমি যে টিকিটটা কেটে যাই, তার থেকে কত বেশি যে আমি ওখান থেকে সঞ্চয় করে আনি সেটা আমার কোনো ভাষা নেই, সেটার কোনো ভ্যালু নাই। সেটা আমাকে কতখানি আনন্দ দেয়, কতখানি পরিতৃপ্তি দেয়, কতখানি মানে আমার আমার যদি কখনো মন খারাপ লাগে, আমার ভালো লাগা, আমার সবকিছু আছে। আমি যখন মিউজিক শুনি আমার সবকিছু আমার পিসফুল মনে হয়। আমি যখন কোনো একটা ভালো নাচ দেখি আমাকে সেটা সবচেয়ে বেশি আনন্দ দেয়। সেই চেতনাটা আমরা যদি কিছু শিখি, কোনো একটা পারফর্মিং আর্টসে থাকি, সেই সেই উপলব্ধিটা যে আমাদেরকে দেয় সেটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। Everybody does not necessarily have to choose being a performer, but learn something, because what you get from learning আর যেটা অ্যাপ্রিসিয়েশন, যেটা শেখানো হয়, এর চেয়ে বড় কিছু পাওয়ার নেই। মানে এর চেয়ে বড় পাওয়া আমার মনে হয় যারা করেনি একটা বিরাট জিনিস মিস করছে। Oh, thank you so much. That Amar Ma was an idol for Shirley Chaudhary's mother. Thank you for telling us that. অনেকেই লেখে, আমরা যখন মাঝে মধ্যে, বিশেষ করে আমি যখন কাজে যাই, অনেক সময় ঢাকার বাইরে যাই, ঢাকার বাইরের লোকেরা তো অনেক কিছুই, ঢাকায় আমরা যখন অনেকে হয়তো অনেক কিছু প্রকাশ করি না, তো আমি কখনো আমি যখন আমার কাজে যাই আমি তখন প্রথমে পরিচয় দেই না আমি কার মেয়ে, কারণ আমি আমার কাজে গেছি, আমি আমার মতে আমার কাজটা করতে চাই। কিন্তু অনেক সময় অনেকে আমাদের কাজ শেষ হলে পরিচয় করিয়ে দেয় এবং তারা আমার উপর ভীষণ রাগ করে তখন, যে কেন পরিচয় করে দিলাম না, যে মানে তাদের অধিকার আছে জানার যে আমি কার মেয়ে। এবং আমি যখন তাদের ভালোবাসা দেখি এবং সেই ভালোবাসাটা আমি মানে আমার মাকে ভালোবেসেই আমাকে ভালোবাসছে। আমি একদিন আমি প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেবো। আমি একবার একটা কাজে এক জায়গায় গেছি, একটা বেশ কম বয়সী একটা মেয়ে এসেছে আমার কাছে। শেষ হওয়ার পরে মেয়েটা আমার কাছে এসে বলছে, ওর হাত পা কাঁপছে, আমার হাতটা ধরে ওর চোখে মানে পানি চলে এসছে। বলছে যে আমি শুনেছি আপনি আজকে এখানে আসবেন, আমি আপনাকে দেখছি, আমি যে আমার মা, আমি এত ভক্ত, আপনার মাকে এত ভালো লাগে। এবং আমাকে দেখে সে কাঁদছে, যে এবং আমি ফিল করছি যে ও আমার থ্রুতে আমার মাকে ছুঁয়ে যেতে চাচ্ছে। একজন এরকম ফিল করতে পারে যে আমাকে দেখে একটা ইয়াং মেয়ে, শি ওয়াজ অ্যাবাউট 25 or সামথিং, আর মানে ও তো আসলে অনেক পরে বোধহয় আমার মাকে দেখেছে, তার মার কাছ থেকে আমার মার কথা শুনেছে। এরকম আর অনেক অভিজ্ঞতা আছে। আমার একবার মনে আছে আমার মা তখন অসুস্থ ছিল, আমি হাসপাতালে নিয়ে গেছি, আমি লিফটের কাছে দাঁড়িয়ে আছি, একজন পাশের ঘর থেকে একটা ছোট মেয়ে, 16 বছর বয়স হবে, ওর মা এসেছে, ওর মা এসে বলছে যে ডাক্তার বললো ওর বাবা আর বাঁচবে না, তাই জন্য সারাক্ষণ ও কাঁদছে। কিন্তু সে যেই শুনলো যে রওশন জামিল এসছে, ওর কান্না থেমে গেছে। মেয়েটা দৌড়ে এসে বলল, আমার আমার আয়ু যেন আপনার হয়। একটা ছোট বাচ্চা মেয়ে, 16 বছরের মেয়ে আমার মাকে বলছে আমার আয়ু আপনাকে দিলাম। এবং তার কান্না থেমে গেছে শুধু জেনে যে রওশন জামিল এখানে এসছে। এই ভালোবাসার তো আর কোনো আমি কি দিয়ে এটার ভ্যালু দেব? এটা তো আসলে I'm glad because she deserves it. এই ভালোবাসা যে পেয়েছে, my mother deserved it. আচ্ছা, আমি একটা কমেন্ট দেখছি। রওশন জামিল is one of my favorite actor of Shathi Chakma. Roshan Jamil was full of praise. Thank you very much. এবং আমরা যেটা চাই যে আসলে আমার মার কথা যদি আরো অনেক বলতে পারতাম। আমার মা একদম অত বেশি ওরকম কানেকশন রাখতো না যে আমার মাকে নিয়ে অনেক লেখা হয় কিংবা কোনো কিছু করা হয়। মাই মাদার ওয়াজ জাস্ট হ্যাপি ডুইং হার রোল।
দ্যাট ইজ ইট। আমি একটা গল্পের কথা বলি, তাহলে উদাহরণটা দিলে বুঝবেন। আমার বাবার নামে একবার স্ট্যাম্প বের হয়। তো আমি কিছু জানতাম না এটা নিয়ে। তো আমার অফিসে একজন বলল, আবার আপনার বাবার স্ট্যাম্প বের হয়েছে। তো সেটা তো একটা মানে বিরাট একটা ভালো লাগার ব্যাপার, যে স্ট্যাম্প বের হয়েছে একজন আর্টিস্টের ছবি দিয়ে। তো তখন আমি আমার মাকে ফোন করলাম। আমি বললাম, আম্মা তুমি জানো যে আব্বার নামে স্ট্যাম্প বের হয়েছে? আম্মা বলল, ও হ্যাঁ, মিনিস্ট্রিতে তো ডেকেছিল, আমি গিয়েছিলাম, আমাকে কতগুলো স্ট্যাম্পও দিয়ে গেছি, আচ্ছা ভুলে গেছি বলতে। সো দিস ওয়াজ মাই মাদার, দ্যাট ভুলে গেছি বলতে ওটা নিয়ে। বাট তার কাছে যা ছিল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল যে মানুষের ভালো লাগা, মানুষের ভালোবাসা। আর আমার মা কত সাধারণ ছিল, আমি আরেকটা উদাহরণ দিই। আমার মেয়ে যখন হয়েছে, ছোট আমার মেয়ে মাত্র মে মাসে জন্মেছে, তো শীতের দিন চলে আসছে, তোর বয়স তখন 7 মাস, আমি সোয়েটার খুঁজছি, সোয়েটার পাচ্ছি না। যে একটা, তখন আমি হঠাৎ মনে হলো যে আচ্ছা আম্মাকে বললে, আম্মা তো নিট করে একটা সোয়েটার বানিয়ে দাও। আম্মাকে ফোন করলাম যে আম্মা আম্মা একটা সোয়েটার বানিয়ে দাও না, ও তো একদম 7 মাস, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার মা বলল, আমি এখন একটা সোয়েটার বানানো শুরু করেছি সাইদার জন্য। সাইদা হচ্ছে আম্মার কাজের মেয়ে। মানে সাইদা বড়, 24-25 বছর বয়স হবে, ওর সোয়েটার শেষ হোক, তারপরে তোমার মেয়ের সোয়েটার বানিয়ে দেবো। And she would not change her mind, এটা বলার কোনো দরকার নেই, because that's how she is. আমার এখনো মনে আছে, আমার মা তো ভীষণ স্বাধীন চেতা। সো আমার মা নিজের বাসায় থাকতো। আমাদের বাসায় যখন আমার বাসায় উপরতলা খালি ছিল, বলতাম তুমি এখানে এসে থাকো না, ওনার বাসায় থাকতো। তো আমার মার দেখাশোনা করতো দুজন, সাইদা আর রুবিনা, দুজন মেয়ে ছিল। আমার মা চাইতো ওরা আমার মার সাথে বসে খায়, কিন্তু ওরা তো টেবিলে আমার সাথে বসে খেতে অবশ্যই নট রেডি অর নট কমফোর্টেবল। ওরা বলতো না, আমরা রান্নাঘরে পিড়ি দিয়ে খাবো। সো আমার মা পিড়ি নিয়ে তাদের সাথে বসে রান্নাঘরে খেত। সো দ্যাট ওয়াজ মাই মাদার। সো আমি আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন দেখছি। রওশন ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টর। হ্যাঁ, তার কি গল্প বলবো আমি ভাবছি, গল্প বলার আসলে আর শেষ নেই। রওশন ইজ ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্টর। থ্যাংক ইউ। ইয়েস, আই থিঙ্ক কাকুন জামিল আছে, হচ্ছে ও আমেরিকায় আছে, আমরা এখন 2 বোন ঢাকায় আছি। আর আমার এক ভাই আর এক বোন আছে। আমার আরেক ভাইও আমেরিকায় থাকতো, ওরা আমেরিকায় ছিল, উনি লাস্ট ইয়ার মারা গেছেন। সো কাকুন আসলে আমেরিকায় একটা জাগুয়ার সেন্টার, ওখানে একটা জাগুয়ার সেন্টার একটা ব্রাঞ্চ খুলেছে, ওখানে কাকুন নাচ শেখাচ্ছে। আমি অনেকদিন নাচ করেছি, এসে পরে পিএইচডি শেষ করার পরে এখানে এসে যখন কাজ ধরলাম, অনেক কাজে অনেক ব্যস্ততা বেড়ে যায়। আমি আর নিজে এখন নাচি না। তবে আব্বার একজন ছাত্রই ছিলেন, পরে ইন্ডিয়া থেকে আরো প্রশিক্ষণ নিয়ে এসে এখন উনি ওটার এক্সিকিউটিভ ডিরেক্টর আছে, জাগুয়ার সেন্টারে অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে সার্ভ করছে। আর কিছু থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক শি ওয়াজ ভার্সেটাইল। আমার মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম, ক্লাস 9-এ পড়ি, তখন আম্মার ছবি মনের মতো বউ, তারপরে জীবন থেকে নেয়া। আমার স্কুলের ফ্রেন্ডরা ভাবতো আমার মা বুঝি ভীষণ ভীষণ রাগী, আর আমার বাবা বুঝি সবসময় একেবারে মানে কোনো কথা বলতে পারে না। আমি বললাম আমার মা একদম অপোজিট। আমার মার অভিনয় যারা দেখেছে তারা একদিকে দেখেছে আম্মা খুব দজ্জাল অভিনয় করতে পারে, আবার আরেকদিকে আজকেই যেমন সবাই বলে এত মায়া। একজন দেখলাম ফেসবুকে ছবি দিয়েছে আমার মার দুটো, তখন বললো যে রওশন জামিলকে দেখলেই মনে হয় আম্মা, কিংবা কোনো এক খুব শখের নানি, তাকে দেখলেই যেন নিজের মার কথা মনে পড়ে। আমার মনে আছে আমার মা যখন মারা গেছিল, একটা নিউজ পেপার আর্টিকেল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছিল, এবং কিছু কমেন্টস এসেছিল যে আজকে আমরা নেশন হ্যাজ লস্ট her mother. I think that is a great tribute for her, because she was also, I think she stood out as a great mother, and we are very lucky that আমরা অনেক সামনে থেকে দেখেছি। বাট আমার মনে হয় তারা তাকে চেনে, তারা যাকে খালা করে ডাকতো, আন্টি করে ডাকতো, তারা আমার মার কাছ থেকে সেই মায়ের স্পর্শ পেয়েছিল। আমাকে একটুখানি বলতে হবে আমি কখন শেষ করব, কারণ আমি শেষ করার আগে আমার ছোট বোন একটা কবিতা লিখেছে আমার মাকে নিয়ে। আমি কোনোদিনও কবিতা আবৃত্তি করিনি, করতে পারিও না, তবে আমি
do you আচ্ছা আমি একটা প্রশ্ন উত্তর নিচ্ছি, do you ever feel that Rajan is still with you? I always feel my mother is with me. আমি যখন মাঝে মধ্যে আমার খেই হারিয়ে ফেলি, আমি আমার মার কাছ থেকে ভাবি আম্মা হলে কি বলতো। আমি আমার আম্মার খুব ক্লোজ ছিলাম। আমি যখন একটু ছোট ছিলাম আমি ভাবতাম যে she used to always guide me. আমি বলতাম মা তোমার কাছ থেকে দূরে চলে গেলে আমি কি করে বুঝবো আমি কি করব। আম্মা বলতো না তুমি শিখে যাবা, কোনো অসুবিধা নেই। কারণ আমি যখন আম্মার সাথে অনেক এমব্রয়ডারি করতাম সবকিছু বলতাম কোন রং দিয়ে করবো সব আমার মানে I had to take her advice in everything. Acha, there's a question by Shushmita Khan, do you ever feel still with you? I always feel, I think শুধু আমি না সবাই বোধহয় তার মাকে তো কখনো কেউ হারায় না, এটা তো সম্ভব না। তবে আমি আরেকটা ছোট একটা গল্প বলি। আমি যে বাসায় থাকতাম তো ওই বাসায় একজন গার্ড ছিল, আসতো আমার অফিস থেকে, সেই গার্ড ছিল, মানে we didn't have to hire him. So সে একদিন খুব অপেক্ষা আছে আমার সাথে কথা বলবে, তো আমাকে সে বলছে যে আপনার মাকে আপনি মিস করেন? আমি বলছি অবশ্যই, সবাই তো সবার মাকে মিস করে। কথাটা একদম পছন্দ হলো না। বলল আপনার মা অনেক স্পেশাল, আপনার মাকে আমরা সবাই মিস করি। আপনার মা তো শুধু এমনি এমনি সাধারণ মা না, আমরা সবাই তাকে মিস করি। তখন মনে হলো আসলে আমার মা তো আমার মা ছিল না, যারা ছবিতে দেখেছে তাদেরও মা। এমনও ঘটনা ঘটেছে, গ্রাম থেকে লোক চলে এসছে যে আমার মাকে দেখে তার মার কথা মনে পড়েছে। সে কোনোদিনও তার মাকে দেখেনি, ছোটকালে মাকে হারিয়েছে, কিন্তু গ্রামের লোক ওকে বলেছে তার মা ঠিক আমার মার মতোই ছিল। তখন মা তাকে আমার ছেলে, আমার গ্রামের ছেলে বলে ডাকতো এবং আমাদের বাসায় আসতো এবং মানে আম্মাকে দেখে সে ঠক করে কাঁদছে, কারণ সে শুধু তার মার গল্প শুনেছে, কোনোদিনও দেখেনি। কিন্তু তার আশেপাশে সবাই বলেছে এই যে ছবিতে দেখো রওশন জামিল ঠিক তোমার মা এরকম ছিল। তো সে তাকে তার মা বলে মনে করতো এবং আমাদের বাসায় আসতো। এরকম অনেক অনেক ঘটনা আছে, সেই ঘটনার হয়তো আর শেষ নেই বলার। আমি মনে হয় এখন ইতি টানবো। আমি ইতি টানার আগে আমার বোন আজকে একটা কবিতা লিখেছে আমার মাকে নিয়ে, আমি কবিতাটা পড়ছি, আমাকে একদম সবাই ক্ষমা করে দেবেন, কারণ আমি কোনোদিন জীবনে কবিতা আবৃত্তি করিনি, করতে পারিও না। তবে এই কবিতাটা এত আমার মাকে একটু সুন্দরভাবে তুলে ধরে এক জায়গা থেকে, সেই জন্য আমি আজকে জাস্ট কবিতাটা পড়ে শোনাবো। আমার বোন থাকলে ভালো হতো, আইসোলেশনের জন্য ওর এখানে আসা সম্ভব না, ও পড়লে অনেক ভালো পড়তো। তবুও আমি এটা আজকে পড়ে আমি আজকে বিদায় নেব। আমি বোধহয় আবার হারিয়ে গেছি, I have to log in again. Okay, just a minute. ওকে, আই এম ব্যাক এগেন। আমার কবিতাটার নাম হচ্ছে আলো আমার আলো, পঙ্কজ জামিল। কবিতাটা লিখেছে আমার মাকে নিয়ে। তুমি গল্প করতে ভালোবাসতে, সব ধরনের গল্প। তোমার শৈশবের আনন্দ বেদনা, যৌবনের ভালো লাগা মন্দ লাগার ঘটনাগুলো অনর্গল বলে যেতে। অবাক হয়ে শুনতাম, মুগ্ধ হতাম। সমাজের চোখ রাঙানো উপেক্ষা করে তোমার এগিয়ে যাওয়ার কথা শুনে মাঝে মাঝে প্রশ্ন করতাম, এত সাহস তুমি কোথায় পেতে? তুমি হেসে উত্তর দিতে, কেন রবি ঠাকুর? তাই হয়তো পেরেছ তুমি পথের কাটা আপন রক্ত মাখা চরণ তলে একলা দোলে যেতে। সময়টা এখন আমার জন্য অস্বস্তির। চারিদিকে দম বন্ধ করা মরুভূমির উত্তাপ, কোথাও বা চোরাবালির ফাঁদ, অদেখা বেশভূষা, অচেনা বাক্যালাপের ভিড়ে বড্ড একা লাগে। গুহায়িত হাওয়ার আশঙ্কায় তোমাকে খুঁজি। তোমার কবি কেমন করে যেন আমার উপর ভর করে। আপনি গিয়ে উঠি, বজ্রানলে আপন বুকের পাজের জ্বালিয়ে দিয়ে একলা জলরে। চলতে চলতে চলে আসবো মা, চলে আসবো তোমার কাছে। জানি এখনো আছে, এখনো অনেক আলো তোমার কাছে। আজকে শেষ করি তাহলে। থ্যাংক ইউ।